ফের হত্যাযজ্ঞে মেতেছে শত্রুরা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা বিএনপির। ভোট বানচালে অভ্যুত্থানের নায়কদের টার্গেট করার অভিযোগ এনসিপির। আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। নির্বাচনকে বানচাল করার জন্য গণঅভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। প্রার্থীদের উপর চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও যথাসময়ে নির্বাচনের প্রত্যয় ইসি। প্রার্থী ও নেতাদের নিরাপত্তা প্রোটোকল দেওয়ার সিদ্ধান্ত। হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। এই নির্বাচনকে বানচাল করার কোনো চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন। কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতীয় হাইকমিশনারকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিতে উদ্বেগ প্রকাশ। অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে প্রত্যাখ্যান নয়াদিল্লির। ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সরকারিভাবে কাল নেওয়া হবে সিঙ্গাপুরে। সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক। বাইক মালিক সহ সীমান্ত পারাপারে জড়িত অভিযোগে আটক 3। সুদানে সন্ত্রাসী হামলা শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ। নিহত সেনাদের গ্রামের বাড়িতে শোকের মাতম। প্রধান উপদেষ্টাকে ফোনে সমবেদনা জাতিসংঘ মহাসচিবের। এবং সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় থাকলেও দেশে নেই স্থাবর সম্পদ। সামিট গ্রুপের আজিজ খানকে বিবরণী জমা দেওয়ার নির্দেশ দুদকের। এস আলম ও নাবিল গ্রুপের বিরুদ্ধে মামলা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাবনত বাঙালি। সকালে রায়ের বাজার বৌদ্ধভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দেন নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন এবং তারা কোনো সশস্ত্র ছিল না, তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পরে সাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। হানাহানি মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা অনেকে। আমরা এসেছি এখানে বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। অনেক মুক্তিযোদ্ধারা ছিল আমাদের চারপাশে, আমাদের বাবা, কাকা, চাচা, জেঠা। আমরা অনেকের কাছ থেকে এই গল্প শুনে বড় হয়েছি। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সেইগুলো একসময় অর্জিত হবে। উন্নত আর প্রগতিশীল রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় সবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শত্রুরা নতুন করে হত্যাযজ্ঞে মেতে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের জন্য গণঅভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে। জ্ঞান, মনন ও প্রজ্ঞার বাতিঘরে যারা আলো ছড়িয়েছিলেন সেই আলোকবর্তিতাদের নৃশংসভাবে হত্যা করা হয় ৭১-এর 14 ডিসেম্বর। জাতির শ্রেষ্ঠ সন্তানদের মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করতে কিলিং মিশনে নেমেছে একটি গোষ্ঠী। সামনে আরও খারাপ সময় আসছে বলেও শঙ্কা জানান তিনি। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা
আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানান এনসিপি প্রধান নাহিদ ইসলাম ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা বলেন, দেশকে মেধাহীন করতে চেষ্টা করছে জুলাইয়ের পরাজিত শক্তি। নির্বাচন বানচালের জন্য টার্গেট করা হচ্ছে অভ্যুত্থানের নায়কদের। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। অন্যান্য দলের নেতারা বলেন, ফ্যাসিবাদের পক্ষে কাজ করছেন অনেক বুদ্ধিজীবী, যারা এখনো ইতিহাস বিকৃতির চেষ্টা করে যাচ্ছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সম্ভাব্য প্রার্থীদের উপর আরও চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই ইসির। বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, যথাসময়ে হবে নির্বাচন। তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থীকে টার্গেট করে গুলি, একাধিক নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। উদ্ভূত পরিস্থিতিতে রোববার স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়ে একই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে ডাকে নির্বাচন কমিশন। সিইসির সভাপতিত্বে বিকেলে অনুষ্ঠিত হয় বৈঠক। ২.৫ ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সামনে আরও চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না, তবে এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমনের নির্দেশনা দেওয়া হয়েছে। রেবেল হান্ট বিশেষ করে শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। চোরাগুপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়, যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা ব্যর্থ করে দিয়ে যথাসময়ে হবে নির্বাচন। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে, এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত। এদিকে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তা পাবেন গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভারতে অবস্থান করে নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে ঢাকার দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। এর আগে ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে দেশটির সরকারকে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। আদালতের দেয়া সাজা কার্যকর করতে আবারও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চাওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়টিও হাই কমিশনারের নজরে আনা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদের বাংলাদেশে প্রত্যার্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে দেশটির সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে তাদের দ্রুত গ্রেফতার এবং বাংলাদেশে প্রত্যার্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়। ঢাকার এমন দাবি প্রত্যাখ্যান করে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশটি কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। উন্নত চিকিৎসার জন্য কাল সরকারি উদ্যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। এদিকে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। সীমান্ত পারাপারে জড়িত দুজনকে আটক করার পাশাপাশি ধরা পড়েছে
হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকও। দিন দুপুরে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা আলোচনার ঝড় তোলে দেশের রাজনীতিতে। এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। রোববার বিকেলে চিকিৎসক জানান, নতুন সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে। রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চ জানায়, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার সরকারি উদ্যোগে সিঙ্গাপুরে নেওয়া হবে হাদিকে। ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা সব সরবরাহ করেছি। এদিকে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করেছে র্যাব। বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে আটক করা হয়। তবে হান্নান হামলায় জড়িত কিনা সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর আসে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন, তবে এ সংক্রান্ত কোনো তথ্য নেই পুলিশের কাছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্দেহভাজনদের পাসপোর্টও ব্লক করা হয়েছে। সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে প্রার্থীদের নিরাপত্তায় পুলিশ কাজ করবে বলেও জানানো হয়। তারা দেশে চলে আসছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেছে আইএসপিআর। দুজনের বাড়ি কুড়িগ্রাম, অন্য 4 জন রাজবাড়ী, নাটোর, কিশোরগঞ্জ ও গাইবান্ধার বাসিন্দা। নিহত সেনা সদস্যদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। 14 ডিসেম্বর সুদানের আবি এলাকার ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় আহত হয়েছেন আরও 8 সেনা সদস্য। এদিকে 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ধ্যা 7টায় ফোন করে এ বিষয়ে গভীর শোক ও সমবেদনা জানান তিনি। ফোন আলাপে গুতেরেস গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, আমি সম্পূর্ণভাবে বিধ্বস্ত। তিনি হামলার ঘটনায় গভীর আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান যেন তিনি নিহত শান্তিরক্ষীদের শোক সন্তপ্ত পরিবারগুলোর কাছে তার সমবেদনা পৌঁছে দেন। এবার বাণিজ্যের সংবাদ। কর্পোরেট সুশাসন ছাড়া দেশের ভেঙে পড়া আর্থিক খাত সুসংহত করা সম্ভব নয় বলে মনে করে আইসিএসবি। আর এই সুশাসন নিশ্চিতে যে ব্যয় হয় তার চেয়ে বেশি ফিরে আসে মুনাফা হয়ে, এমন পর্যবেক্ষণ অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের। কোম্পানিতে সুশাসন না থাকলে কি হয়? এর উত্তর দেশের দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর দিকে তাকালেই সহজেই বোঝা যায়। নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়ার পর ফেরত আসেনি আর। এর ফলে যেমন ধসে গেছে কয়েকটি ব্যাংকের আর্থিক ভিত্তি, তেমনি গেছে আমানতকারীর জমানো সম্বলও। শুধু ব্যাংক খাত নয়, অর্থনীতির লাইফলাইনে থাকা উৎপাদন ও সেবা খাতের প্রতিটি কোম্পানির জন্য একই সতর্কতা। সুশাসন চর্চার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি অর্জন করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা আইসিএসবি থেকে প্রথম এটা প্রতিষ্ঠা করি। এই অ্যাওয়ার্ডিং প্রসেসটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এবং এখানে আমরা বর্তমানে এবছর 14টা ক্যাটাগরি আছে। কর্পোরেট সুশাসনকে উজ্জীবিত করতে ভালো কোম্পানিকে বিশেষ স্বীকৃতি দেওয়ার পরামর্শ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার। অ্যাওয়ার্ড দেওয়া মানে তো হচ্ছে এক ধরনের পাবলিক অ্যাকনলেজমেন্ট হলো। আরেকটা হচ্ছে ওদের ঘাটতি, যারা পারলো না তাদের উপর একটু চেষ্টা করা যে তারা কেন পারলো না, তাদের
মার্কস হয়তো একটু কম, সেটা আরও কীভাবে উন্নত করা যায়। আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে গেল এক যুগ ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB পুঁজিবাজারে তালিকাভুক্ত সেরা কোম্পানিগুলোকে অ্যাওয়ার্ড দিয়ে আসছে। আগামী 15 ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বসবে এর 12তম আসর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় অথচ দেশে নেই কোনো স্থাবর সম্পদ। দুদক আরও বলছে বিদেশে সম্পদ পাচার করে ধনী হলেও আয়কর নথিতে খুবই অল্প আয় দেখিয়েছেন সামিট গ্রুপের আজিজ খান। তার পরিবারকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর তালিকায় বাংলাদেশের সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খানের অবস্থান 49তম। গেল সেপ্টেম্বরে মার্কিন সাময়িকী ফোরবেসে প্রকাশিত তালিকায় উঠে আসে তার নাম। এর আগে 2023 সালে সিঙ্গাপুরের নাগরিক হিসাবে ছিলেন 41তম ধনী। রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সুবিধাভোগী শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপের তালিকায় উঠে আসে আজিজ খানের সামিট গ্রুপ। এরপর টাস্কফোর্সের মাধ্যমে সামিট গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি জানায় আজিজ খান ও তার পরিবারের বিরুদ্ধে 710 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে আয়কর নথিতে আজিজ খানের নামে কোনো স্থাবর সম্পদের হিসাব মেলেনি। এ ঘটনায় তার পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছে। অনুসন্ধানকালে তার নামে কোনো স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়নি, কিন্তু অস্থাবর সম্পদ পাওয়া গেছে 330 কোটি 93 লক্ষ টাকারও বেশি। তার নামে আরও কোনো স্থাবর সম্পদ রয়েছে কিনা এবং তার এই সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার প্রাথমিক তথ্যাদি পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে 1008 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের MD আমিনুল ইসলাম সহ 38 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেকর্ডপত্র সৃজন করে এবং তা ব্যবহার করে প্রতিষ্ঠানটির অনুকূলে 1008 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবসের 54 বছর পূর্তি উদযাপনে যুক্ত হয়েছে ভিন্নতা। বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয়। ঢাকার আকাশে একসঙ্গে ঝাঁপ দেবেন 54 জন স্কাই ডাইভার। হাতে থাকবে লাল সবুজের পতাকা। এই ব্যতিক্রমী আয়োজনের ঘোষণা দিয়েছেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিস্তারিত মাহাদি ইসলাম ধ্রুব রিপোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। গৌরব আর আত্মত্যাগের স্মরণে এ বছরের আয়োজনে যুক্ত হচ্ছে স্কাই ডাইভিং। রোববার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে সশস্ত্র বাহিনীর সম্মিলিত মহড়া। বিজয়ের 54 বছর পূর্তি উদযাপনে ঢাকার আকাশে একসঙ্গে ঝাঁপ দেবেন 54 জন স্কাই ডাইভার। তাদের হাতে থাকবে লাল সবুজের পতাকা। লক্ষ্য বিশ্ব রেকর্ড করা। তারই অংশ হিসেবে মহড়ার শুরুতেই জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতীকীভাবে প্রধান উপদেষ্টার আগমনের দৃশ্যায়ন করা হয়। এরপর সশস্ত্র বাহিনীর ব্যান্ড দলের পরিবেশনায় দেশের গান পরিবেশন করা হয়, যা পুরো প্যারেড গ্রাউন্ডে ছড়িয়ে দেয় আবেগ ও গর্বের অনুরণন। মহড়ার এক পর্যায়ে আকাশে উঠতে দেখা যায় সামরিক হেলিকপ্টার। সমন্বিত কৌশলে পরিচালিত হয় মহড়া। বৃহস্পতিবার ফেসবুক পোস্টেই এই আয়োজনের ঘোষণা দেন বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। গর্বের লাল সবুজের পতাকা আগেও আকাশে উড়িয়েছেন আশিক চৌধুরী। একজন অভিজ্ঞ স্কাই ডাইভার হিসেবে যুক্তরাষ্ট্রের মেমফিসে 41,795 ফুট উচ্চতা থেকে পতাকা হাতে ঝাঁপ দিয়ে গড়েন গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড। এবার সেই গর্বের গল্প ফিরছে বাংলাদেশের আকাশে। বিজয় দিবসে 54 জন স্কাই ডাইভারের সম্মিলিত ঝাঁপ শুধু একটি রেকর্ড গড়ার প্রচেষ্টাই নয়, এটি স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত হয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশের সাহস, সক্ষমতা আর আত্মবিশ্বাসের প্রকাশ। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারী হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পুলিশের পাল্টা গুলিতে এক অস্ত্রধারীর মৃত্যু হয়েছে, আটক করা হয়েছে আরও একজনকে। একে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার বিখ্যাত বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালীন এই হামলা চালানো হয়। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার খেলার সময় বিস্তারিত জানাতে আবারও যাচ্ছি মাকসুমের কাছে।